নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দুই বাড়ি। আজ শুরু করতে যাচ্ছি এই উপন্যাসের চতুর্থ পর্ব। এই পর্বের নাম মক্কেলের যেন দুর্ভিক্ষ লাগিয়া গিয়াছে। আজ প্রথম অংশটুকু শুরু করি। সারা সপ্তাহ ধরিয়া নিধু একটি পয়সা রোজগার করিতে পারিল না। মক্কেলের যেন দুর্ভিক্ষ লাগিয়া গিয়াছে। সকাল হইতে তীর্থের কাকের মতন বাসায় বসিয়া ঘন ঘন হাই তুলিয়া ও বাহিরের দিকে সতৃষ্ণ নয়নে চাহিয়া থাকিয়া নিধুর মোক্তারি ব্যবসাটার উপরই অশ্রদ্ধা ধরিয়া গেল। নিধুর মুহুরি বলে, বাবু, এ হপ্তাটার হলো কি? মক্কেলের যেন আকাল পড়েছে দেখছি। চলো, কোর্টে আসতে পারে। কিন্তু কোর্টেও কেহ আসে না। যদু মোক্তার একদিন বলিলেন, ওহে, সুনীল বাবুর কোর্টে তো তোমার খাতির আছে, এই জামিনের জন্যে মুভ করে জামিনটা করিয়ে দাও না। নিধু কেস শুনিয়া বুঝিল এ ক্ষেত্রে জামিন হওয়া অসম্ভব। বাড়িতে চোরাই মাল পাওয়া গিয়াছে, পুলিশ যে রিপোর্ট দাখিল করিয়াছে তাহার গতিকও খুব খারাপ। যদু মোক্তার নিজের নাম খারাপ করিতে রাজি নন। তিনি খুব ভালোই জানেন কোর্ট জামিন দিতে রাজি হইবে না। খাতিরে পড়িয়া যদি সুনীলবাবু জামিন মঞ্জুর করেন, ইহাই যদুবাবুর ভরসা। সে বলিল, কাকাবাবু, এ আমার দ্বারা সুবিধে হবে না। কেন হবে না? যাও না একবার। মাপ করুন কাকাবাবু, সুনীলবাবু কি মনে করবেন? চেষ্টা করতে দোষ কি? যাও একবার। যদুবাবুর অনুরোধ এড়াইতে না পারিয়া নিধু গিয়া জামিনের দরখাস্ত দিয়া জামিনের প্রার্থনা করিল। সুনীলবাবু জামিন মঞ্জুর করিলেন। মক্কেল নিধুকে 2টি টাকা দিল। নিধু সে 2টি টাকা লইয়া গিয়া যদুবাবুর হাতে দিতে তিনি কোনো কথা না বলিয়া তাহা পকেটস্থ করিলেন। কারণ মক্কেল আসলে তাহার, অবশ্য জামিন নামার টাকাটা নিধু পাইল। বাসায় আসিয়া সে দেখিল সাধন মুক্তার তাহার জন্যে রোয়াকে বসিয়া অপেক্ষা করিতেছেন। তাহাকে দেখিয়া সাধন বলিলেন, তোমার জন্যে বসে আছি হে নিধিরাম। আগে বসুন বসুন, বড় কষ্ট হয়েছে? কিছু কষ্ট নয়, তুমি জামা কাপড় ছেড়ে সুস্থ হও, আমি একটা বিশেষ দরকারে এসেছি। ও বেলা তোমার কেসটা বেশ ভালো হয়েছে, কিন্তু যদুদা নাকি তোমায় টাকা দেননি। কে বললে আপনাকে? আমি সব জানি হে, আমার কাছে কি লুকোনো থাকে কিছু, তাই কি না? আগে না, তা নয়, তবে ওরই মক্কেল। কিসে ওর মক্কেল? তুমি জামিনের দরখাস্ত দিয়ে জামিন মুভ করে জিতলে, তবে ওর মক্কেল হলো কি করে? মক্কেলের গায়ে লেখা আছে নাকি কার মক্কেল? আগে ওর কাছেই প্রথম তারা গিয়েছিল, আমার কাছে তো আসেনি, তাই। তবেই ওর মক্কেল হয়ে গেল? অত সূক্ষ্ম ওজন জ্ঞান করে মোক্তারি ব্যবসা চলে না ভায়া। হরি আমায় বলছিল, যদুদার আক্কেলটা দেখলে, ছোকরা জামিন মঞ্জুর করিয়ে দিলে আর যদুদা দিব্যি টাকাটা গাপ করে ফেললে বেমালুম। ঘোর কলি। আমার পরামর্শ শোনো, আমি বলি। আগে কি? সুনীলবাবুর কোর্টে তোমার খাতির হয়ে গিয়েছে সবাই জানে, ইতিমধ্যে প্রচার হয়ে গিয়েছে। তুমি এখন যদুদার হাত থেকে কেস পেলেও ফিয়ের টাকা তাকে দিও না। যদুদা চিরকাল ওই করে এলেন, যার সঙ্গে যার খাতির তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নাম কেনেন নিজে। নিধিরাম দেখিল সাধন মুক্তারের কথায় সামান্য মাত্র সায় দিলেও আর রক্ষা নাই। ইনি গিয়া এ কথা অন্য কোথাও গল্প করিবেন। সে ব্যক্তি যদুবাবুর কানে কথা উঠাইলে তাহার উপর যদুবাবু চটিয়া যাইবেন। তাহার ব্যবসার প্রথম দিকে তাহার মতো প্রধান মোক্তারের সাহায্য ও উপদেশ হইতে বঞ্চিত হইলে নিজের সমূহ ক্ষতি। সে একটু বেশ জোরের সঙ্গেই বলিল, না সাধনবাবু, আমি তা মনে করি না। যদুবাবু খুব বিচক্ষণ মোক্তার,
সত্যিকার কাজের লোক, আমার তিনি পিতৃবন্ধু, আমায় ছেলের মতো দেখেন। সাধন বিদ্রূপের সুরে বলিলেন, ছেলের মতো দেখেন তা তো বেশ বোঝাই গেল, মুখে ছেলের মতন দেখি বললেই তো হয় না, সেরকম দেখাতে হয়। 2 টাকার লোভ ছাড়তে পারলেন না, ছেলের মতো দেখেন। যাক, ও নিয়ে আর। তুমি আমার 2 মক্কেলের কেস কাল নাও না, আমার প্রাপ্য টাকার অর্ধেক তোমায় দেব, করবে? কেন করব না, বলুন, দেবেন আপনি? নিধু একটু আশ্চর্য হইয়া গেল যে সাধন এবার তাহাকে বিবাহ সংক্রান্ত কোনো কথাই জিজ্ঞাসা করিলেন না। হঠাৎ সাধন বলিলেন, হ্যাঁ হ্যাঁ, সেদিন ওরা বুঝি তোমার বাড়িতে? আমার বাড়ি কোথায়, লালবিহারী বাবু মুন্সেফ আছেন আমার প্রতিবেশী, তার বাড়িতে গিয়েছিলেন। তুমি বাড়ি নিয়ে গিয়ে খাতির করেছিলে তো? হ্যাঁ, তাও বেশি সামান্য, আমার আর কি ক্ষমতা। বেশ বেশ, সেই কথাই বলছি, ভালো কথাই তো। তোমার সঙ্গে সুনীলবাবুর বেশ আলাপ হয়ে গিয়েছে, এ কথা শুনে অনেকেরই খুব হিংসে তোমার ওপর, জানো তো? নিধু আশ্চর্য হইয়া বলিল, সে কি, এর জন্যে কিসের হিংসে? তুমি কেন হাকিমদের সঙ্গে আলাপ করবে, বাড়ি নিয়ে যাবে, যখন বারে এত প্রবীণ মোক্তার রয়েছে? কই, আর কারো বাড়ি তো হাকিম যায়নি। এসব নিয়ে কথাবার্তা হয় নাকি? তুমি শুনলে অবাক হয়ে যাবে, বারের প্রবীণ মোক্তারেরা পর্যন্ত এই নিয়ে বলা বলি করছে, সবারই হিংসে। করুক গিয়ে, ভালোই তো, আমার একটু পসার হবে হয়তো ওতে। না ভায়া, মক্কেল ভাঙিয়ে নিতেও পারে, হিংসে করে যদি তোমার পেছনে সবাই লাগে তবে তোমার মক্কেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। আমি তোমার হিতৈষী বলেই তোমায় বলে গেলাম। সাধন কি মতলবে আসিয়াছিল নিধু বুঝিতে পারিল না, কিন্তু তাহার মনে হইল সাধনের কথার মূলে হয়তো সত্য আছে। বার লাইব্রেরি শুদ্ধ সব মোক্তার তাহার বিরুদ্ধে দাঁড়াইল নাকি? নতুবা সারা সপ্তাহে সে একটি পয়সা পাইল না কেন? শনিবার দিন সকালে বাড়িওয়ালার লোক ও গোয়ালা আসিয়া তাগাদা দিল। নিধু তাহাদের বুঝাইয়া দিল, এ চাকুরি নয় যে মাসকাবারে মাহিনা হাতে আসে, টাকা দিতে 2-4 দিন বিলম্ব হইবে। কিন্তু বাড়িওয়ালার লোক যেন তাড়াইল, বাড়িতে আজ যাইবার সময় জিনিসপত্র সওদা করিয়া লইয়া যাইতে হইবে, হাতে এদিকে একটি পয়সা নাই। তাহার আয়ের উপরই আজকাল সংসার চলে, খরচ দিয়া না আসিলে পরবর্তী সপ্তাহে সংসার অচল। নিধুর মুহুরী এই সময় আসিয়া বলিল, বাবু, আজ বাড়ি যাবেন? তাই ভাবছি, কি নিয়ে যাই, একটি পয়সা তো নেই হাতে। মোক্তারি ব্যবসার এই মজা, মাঝে মাঝে এমন হবেই বাবু, মক্কেল কি সবসময় জোটে? যদুবাবুর কাছে একবার যান না। কোথাও যাব না, ওতে আরো ছোট হয়ে যেতে হয়, না হয় আজ বাড়ি যাব না, সেও ভালো। শুধু সে শনিবার নয়, পরের শনিবারেও নিধুর বাড়ি যাওয়া হইল না। মক্কেলের দেখা নাই আদৌ, মুদি ধারে জিনিসপত্র দেয়, তাই বাসা খরচ একরূপ চলিল, কিন্তু অন্যান্য পাওনাদারের তাগাদায় নিধু অস্থির হইয়া উঠিল। ইতিমধ্যে সে বাড়ি হইতে বাবার চিঠি পাইল, শনিবার বাড়ি কেন আসে নাই, সংসারে খুব কষ্ট যাইতেছে, বাড়ি শুদ্ধ লোককে অনাহারে থাকিতে হইবে যদি সে সামনের শনিবারে না আসে, আসিবার সময় যেন হেন আনে তেন আনে। জিনিসপত্রের একটা লম্বা ফর্দ পত্রের শেষে জুড়িয়া দেওয়া আছে। চিঠিখানা ছাড়া হইয়াছে শুক্রবার, রবিবার সকালে সে চিঠি পাইল। সে সম্পূর্ণ নিরুপায়, হাতে পয়সা না আসিলে বাড়ি গিয়ে লাভ কি? সোমবার সে কি কাজে একবার সুনীলবাবুর কোর্টে গিয়েছিল, তাহাকে দেখিয়া সুনীলবাবু বলিলেন, নিধিরাম বাবু, আপনি এ শনিবারে বাড়ি যাননি তো? না, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমি গিয়ে আপনাকে কত খুঁজলাম, তা সবাই বললে আপনি যাননি। ও, আপনি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ,
আমি গিয়েছিলাম মানে যাবার জন্যে বিশেষ করে পত্র দিয়েছিলেন পিসিমা, মানে লালবিহারী বাবুর স্ত্রী, আমাদের এক পাড়ার মেয়ে কি না। ও, আপনি একা গিয়েছিলেন? এবার একাই, সেই জন্যেই তো বিশেষ করে আপনার খোঁজ করলাম, কার সঙ্গে বসে দুদণ্ড কথা বলি। লালবিহারী বাবু প্রবীণ লোক, তার সঙ্গে কতক্ষণ গল্প করা যাবে। আপনি যে যাবেন না আমার সে কথা মনেই হয়নি। আপনিও তো গত সপ্তাহে আমার কোর্টে একদিনও আসেননি কি না। নিধু মনে মনে ভাবিল, কেস থাকিলে তো কোর্টে আসিবে। মক্কেল নামক জীব হঠাৎ পৃথিবীতে যে কত দুর্লভ দর্শন হইয়া উঠিয়াছে তাহার খবর হাকিমের চেয়ারে বসিয়া কি করিয়া রাখিবেন আপনি? মুখে বলিল, আজ্ঞে হ্যাঁ, আমি যদি জানতাম আপনি যাচ্ছেন তাহলে নিশ্চয় যেতাম, তা তো জানি না। সন্ধ্যার সময় সুনীলবাবুর আর্দালি আসিয়া নিধুর হাতে একখানি চিঠি দিল। বিশেষ দরকার, নিধিরামবাবু কি দয়া করিয়া একবার তাহার বাসার দিকে আসিতে পারেন? নিধু গিয়া দেখিল বাহিরের ঘরে একা সুনীলবাবুই বসিয়া আছেন। মুন্সেফবাবু এ সময়ে এখানে বসিয়া আড্ডা দেন, আজ তিনি আসেন নাই। নিধুকে দেখিয়া সুনীলবাবু চেয়ার ছাড়িয়া উঠিয়া বলিলেন, আসুন আসুন, সেদিন আপনাদের বাড়ি গিয়ে আদর যত্নে বড় আনন্দ পেয়েছিলাম, বসুন। নিধু লজ্জিত মুখে বলিল, আমাদের আবার আদর যত্ন? আপনাদের মতো লোককে আমরা কি উপযুক্ত আদর অভ্যর্থনা করতে পারি? সামান্য অবস্থার মানুষ আমরা। ওসব বলবেন না নিধিরামবাবু, ওতে মনে কষ্ট পাই। বসুন, আমি দেখি চায়ের কি হলো। আপনার সঙ্গে খাবো বলে বসে আছি। আপনি চা খান না বুঝি আবার? একটু মিষ্টি মুখ করে। চা ও জলযোগ পর্ব চুকিয়া গেলে সুনীলবাবু বলিলেন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। নিধু একটু বিস্মিত হইলেও মুখে তাহা প্রকাশ করিল না। তাহার মতো লোকের সঙ্গে কি কথা আছে একটা মহকুমার সেকেন্ড অফিসারের, সে ভাবিয়াই পাইল না। লালবিহারী বাবুকে আপনি তো ভালো করেই জানেন? আজ্ঞে হ্যাঁ, তা জানি বই কি, এক গাঁয়ের লোক। তবে উনি এবার অনেকদিন পরে গাঁয়ে এলেন। একবার দেখেছিলাম ছেলেবেলায়, আর এই দেখলাম এবার। বাবার সঙ্গে খুব আলাপ। তা তো হবেই, আপনার বাবাকে এ রবিবারেও দেখলাম লালবিহারী বাবুর বৈঠকখানাতেই। ওরা সমবয়সী প্রায়। ঠিক সমবয়সী নয়, বাবার বয়স বেশি। আচ্ছা, আপনি লালবিহারী বাবুর মেয়ে মঞ্জরীকে দেখেছেন তো? নিধু প্রায় চমকাইয়া উঠিয়া সুনীলবাবুর মুখের দিকে চাহিয়া বলিল, মঞ্জরী? ও মঞ্জু, আজ্ঞে হ্যাঁ, তাকে দেখেছি বই কি। তা? সুনীলবাবু সম্ভবত নিধুর ভাবান্তর লক্ষ্য করিলেন না। তিনি সহজ সুরেই বলিলেন, তাকে দেখেছেন তাহলে? আজ্ঞে হ্যাঁ, দেখেছি বই কি। কেন বলুন তো? সুনীলবাবু সলজ্জ হাসিয়া বলিলেন, সেদিন লালবিহারী বাবু ওর সঙ্গে বিবাহের প্রস্তাব করলেন কি না, তাই বলছি। কার বিবাহ? মানে আমার সঙ্গেই। ও, আপনি কিরকম মনে করেন? মেয়েটি ভালোই, কি বলেন? আপনাদের গাঁয়ের মেয়ে, তাই জিজ্ঞেস করছি। ইয়ে, হ্যাঁ, ভালো বই কি, বেশ ভালো। অবশ্যই আমার মতে হবে না। আমার বাবা কর্তা, তাকে জিজ্ঞেস না করে কোনো কাজ হতে পারে না। তারা মেয়েটি দেখেছেন, কারণ একই পাড়ায় ওর মামার বাড়ি, সেখানে থেকে স্কুলে পড়ে। আমাদের বাড়িও ওদের যাতায়াত আছে, তবে আমি কখনো দেখিনি, কারণ আমি থাকি বিদেশে। কলকাতায় থাকি আর কদিন। কেন, রবিবারে তাকে দেখলেন না? ঠিক মেয়ে দেখার উদ্দেশ্য ছিল না। তাছাড়া বাবা মেয়ে না দেখে গেলে আমার দেখায় কিছু হবেও না। তবুও ওরা একবার মেয়েটিকে দেখাতে চাইলেন, তাই দেখলাম। দেখতে ভালোই অবশ্যই, সে আমি আগেও শুনেছিলুম, কিন্তু শুধু বাইরে দেখে। নিধুর মনের ভিতর হইতে কে যেন বলিল, এ কথার উত্তর তাহার দেওয়া উচিত। মঞ্জুকে সে সব সময় সর্বত্র বড় করিয়াই রাখিতে চায়। কাহারও মনে তাহার সম্বন্ধে ছোট ধারণা না হয়,
এটা দেখা তাহার সর্বপ্রথম কর্তব্য। সুতরাং সে বলিল, আগে না, শুধু বাইরে নয়, মেয়েটি সত্যিই ভালো। সুনীলবাবু একটু আগ্রহের সুরে বলিলেন, আপনার তাই মনে হয়? আমার কেন শুধু, আমাদের গ্রামের সকলেরই তাই মত। সত্যিই ওরকম মেয়ে আজকাল বড় একটা দেখা যায় না। বেশ বেশ, আপনার মুখে এ কথা শুনে খুব খুশি হলাম। দেখুন মশাই, কিছু মনে করবেন না। যার সঙ্গে সারা জীবন কাটাতে হবে তাকে অন্তত একটু যাচাই না করে নিয়ে, আমার অন্তত তাই মত। বাবা যা দেখবেন সে তো দেখবেনই। নিধু এ কথায় বিশেষ কোনো জবাব দিল না। নিধুর মনের মধ্যে কেমন এক প্রকার অব্যক্ত যন্ত্রণা। সুনীলবাবুর শেষ কথাটা তাহার কানে যেন অনবরত বাজিতেছিল। সারা জীবন মঞ্জুর সঙ্গে থাকিবেন কে? না সুনীলবাবু। মঞ্জু সুনীলবাবুর জীবন সঙ্গিনী। বাসায় ফিরিবার পথে সুনীলবাবু তাহার সহিত গল্প করিতে করিতে খানিক দূর পথ আসিলেন। শুধু মঞ্জুর সম্বন্ধেই কথা। নানা ধরনের আগ্রহ ভরা প্রশ্ন, কখনো খোলাখুলি, কখনো প্রশ্নের উদ্দেশ্য নিধুর কাছে ঠিক বোধগম্য হইল না। আচ্ছা নিধিরামবাবু, মঞ্জু কিরকম লেখাপড়া জানে বলে আপনার মনে হয়? বেশ জানে, এবার তো ফার্স্ট ক্লাসে উঠবে। আমি তা বলছি নে, পড়াশুনোতে কেমন বলে মনে হয় আপনার? বেশ কালচার্ড? নিশ্চয়ই। হাতের লেখা কাগজ বার করবে শিগগির। লেখা টেখার ঝোঁক আছে, গান করে ভালো। গান শুনেছেন আপনি? এখানে কি ভাবিয়া নিধু সত্য কথা বলিল না। তাহার সামনে বসিয়া মঞ্জু গান গাহিয়াছে এ কথা এখানে বলিবার আবশ্যক নাই, না বলাই ভালো। সে বলিল, কেন শুনব না? দেখেছেন তো আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি। মাঝে মাঝে গান করে ওদের বাড়িতে, আমাদের বাড়ি থেকে শোনা যায় বই কি। মোটের উপর নিধুর মনে হইল মঞ্জুকে দেখিয়া সুনীলবাবু মুগ্ধ হইয়াছেন। মঞ্জুর চিন্তাই এখন তাহার ধ্যান জ্ঞান। ইহার প্রশ্নোত্তর ও কথাবার্তা সবই এখন রূপমুগ্ধ তরুণ প্রেমিকের প্রলাপের পর্যায়ভুক্ত। বাসায় আসিয়া নিধু মোটেই স্থির হইতে পারিল না। মনের সেই যন্ত্রণাটা যেন বড় বাড়ি আছে। মঞ্জু সুনীলবাবুর সারা জীবনের সাথী হইবে এ কথা যেন সে কিছুতেই সহজভাবে গ্রহণ করিতে পারিতেছিল না। সেদিন আর রাঁধিল না। চাকর জিজ্ঞাসা করিল, কি খাওয়ার জোগাড় করে দেব বাবু? তুই দুটো পয়সা নিয়ে গিয়ে বরং চিঁড়ে কিনে আন, তাই খাবো এখন। শরীর ভালো নয়, রান্না আজ পারবো না। সে কি বাবু, চিঁড়ে খেয়ে কষ্ট পাবেন কেন? আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। না না, তুই যা এখন, আমার শরীর ভালো না, আর কিছু খাবো না। আহারাদির পরে 3 ঘন্টা কাটিয়া গেল। রাত প্রায় 1টা। নিধু দেখিল সে মাথা মুন্ডু কি যে ভাবিতেছে, নানা অদ্ভুত চিন্তা। জীবনে সে কখনো এরকম ভাবে নাই। গভীর রাত্রে ঠান্ডা হাওয়ায় তাহার উত্তপ্ত মস্তিষ্ক একটু শীতল হইল। আচ্ছা, সে এত রাত পর্যন্ত কি ভাবিয়া মরিতেছে? কেন তাহার চোখে ঘুম নাই? মঞ্জু যাহারই জীবনের সাথী হউক, তাহার তাহাতে আসে যায় কি? আজ 1টি সপ্তাহের মধ্যে যে 1টি পয়সা আয় করিতে পারে নাই, তাহার পক্ষে মঞ্জুর চিন্তা করাও অন্যায়। কখনো কি সম্ভব হইবে মঞ্জুকে তাহার জীবন সঙ্গিনী করা? আকাশ কুসুমের আশা ত্যাগ করাই ভালো। মঞ্জুর বাপমা তাহার সঙ্গে কখনো কি মঞ্জুর বিবাহ দিবেন বলিয়া সে ভাবিয়াছিল? সে নিজের মনের মধ্যে ডুবিয়া দেখিল এমন কোনো দুরাশা তাহার মনে কোনো দিনই জাগে নাই। তবে আজ কেন সে সুনীলবাবুর কথায় এত বিচলিত ও উত্তেজিত হইয়া উঠিয়াছে? মঞ্জুর সঙ্গে মুখের আলাপ আছে মাত্র, ইহার অতিরিক্ত অন্য কিছুই নয়। অপরপক্ষে মঞ্জু বড় মানুষের মেয়ে। সে লালিত হইয়াছে সচ্ছলতার মধ্যে, প্রাচুর্যের মধ্যে, অন্য ধরনের জীবনের মধ্যে।
সুনীলবাবুর সঙ্গে বিবাহ হইলে মঞ্জু জল হইতে ডাঙায় পড়িবে না, নিজেদের শ্রেণীর মধ্যেই সে থাকিতে পারিবে। চিরাভ্যস্ত জীবনযাত্রায় জোর করিয়া পরিবর্তন নিতান্ত আবশ্যক হইয়া পড়িবে না। সুনীলবাবুর ঘরে সে মঙ্গলময়ী গৃহলক্ষ্মী রূপে। না, কথাটা ভাবিতে গেলে আবার যেন বুকের মধ্যে খচ করিয়া বাজে। পরদিন সকালে জন্দই মক্কেল আসিল, ধানের জমি লইয়া মারপিটের মকদ্দমা। তবে নিধুর মনে হইল ইহারা যাচাই করিয়া বেড়াইতেছে কোন মোক্তারের কত দর, শেষ পর্যন্ত যদুবাবুর কাছে গিয়াই ফিরিবে। নিধু নিজের দর কিছুমাত্র কমাইল না, কিন্তু বিস্ময়ের সহিত দেখিল লোক দুটি তাহাকেই মোক্তার নিযুক্ত করিল। ঘণ্টাখানেক ধরিয়া তাহাদের লইয়া ব্যস্ত থাকিবার পর নিধু বলিল, তোমরা যাও, বাজার থেকে খাওয়া দাওয়া সেরে এসো, প্রথম কাছারিতেই তোমাদের মোকদ্দমা রুজু করে দেব। আমার টাকা আর কোটের খরচটা দিয়ে যাও। কত টাকা বাবু? এই যে বললাম, সব শুদ্ধ 4 টাকা 9.5 আনা। বাবু, টাকা কাছারিতেই দেবানু? না বাপু, ওসব দেবানু টেবানু শুনছি না, টাকা দিয়ে যাও। ডেমি কিনতে হবে, আরজির স্ট্যাম্প কিনতে হবে, সেসব কে কিনবে ঘরের পয়সা দিয়ে? বাবু, এখন তো মোদের কাছে নেই। কাছে নেই তো মোকদ্দমা করতে এসেছো কেন? মরতে জানো না যে রামনগরে এলেই পয়সা সঙ্গে করে আনতে হয়? তবে বাবু, যদি আপনি 1 ঘন্টা সময় দেন, প্রথম কাছারিতেই মোরা টাকা দেবানু। টাকা না পেলে আপনি মোদের মোকদ্দমা করবেন না। ইহারা চলিয়া কিছু দূর যাইবার পরেই আরও জনাচারেক মক্কেল আসিয়া হাজির হইল। তাহাদের সহিত কথা কহিয়া নিধু বুঝিল ইহারা পূর্বের মারপিটের মকদ্দমারই ফরিয়াদি পক্ষ, ইহারাই মার খাইয়াছে। একজন প্রহৃত ব্যক্তি মাথায় লাঠির দাগ সমেত আসিয়াছে। ইহাদের মোড়ল বলিল, বাবু, আমাদের হক মকদ্দমা, মাথায় এই দেখুন লাঠির দাগ, টাকা যা লাগে আপনাকে দেবানু। এখনই এই 5টা টাকা রাখুন, আপনি মকদ্দমার এজাহারটা করিয়ে দিন। যদিও ইহাদের কথাবার্তা শুনিয়া নিধুর মনে হইল ইহারাই ঠিক কথা বলিতেছে, টাকাও দিতে এখনই প্রস্তুত, তবুও নিধু দুঃখিত চিত্তে বলিল, বাপু, আমি অপর পক্ষের কেস নিয়ে ফেলেছি, তোমাদেরটা নিতে পারবো না। বাবু, আপনি যা লাগে নেন মোদের কাছ থেকে। ক টাকা দিতে হবে বলুন আপনারে, মোরা দিয়ে যাই। মোদের গাঁয়ের একটা মকদ্দমায় আপনি জামিন করিয়ে দিয়েছিলেন, বড্ড সুখ্যাতি পড়ে গিয়েছে। মোক্তার যদি দিতে হয় তবে আপনারই দেব। না, সে হবে না, আমি তাদের কথা দিয়েছি। নিধুর মুহুরি আড়ালে ডাকিয়া লইয়া বলিল, নিয়ে ফেলুন ওদের কেশ বাবু, মনে হলো পয়সা দেবে, পয়সা হাতে আছে এদের। অপরপক্ষ তো আপনাকে টাকা দেয়নি, তবে কিসের বাধ্যবাধকতা তাদের সঙ্গে? না হে, যখন কথা দিয়ে ফেলেছি, কেস নেব বলেছি, তখন কি আর টাকার লোভে অন্যদিকে ঘুরে দাঁড়ানো চলে? টাকা পেলে না হয় সে কথা বলতে পারতেন বাবু, কিন্তু টাকা তো আপনি হাত পেতে নেননি তাদের কাছে। হো, কি একটা কথা হে, মুখের কথা টাকার চেয়েও বড়। বাবু, এ মহকুমায় এমন কোনো উকিল মোক্তার নেই যিনি এমন ধারা করেন। মক্কেল টাকা দিলে না তো কিসের মক্কেল? না, সে আমার দ্বারা হবে না। অপরে যা করেন তাদের খুশি, আমি তা করতে পারবো না। অগত্যা ইহারা চলিয়া গেল। কিন্তু কোর্টে গিয়া নিধু সবিস্ময়ে শুনিল ধরণী মোক্তার পূর্বপক্ষের মকদ্দমা রুজু করিতে সুনীলবাবুর কোর্টে ছুটিতেছেন। নিধুর মুহুরেই বলিল, দেখলেন বাবু, বললাম তখন আপনাকে, ধরণীবাবুকে ওরা মোক্তার দিয়েছে, আপনার কাছে যাচাই করতে এসেছিল, টাকার কথা বলতেই পিছিয়ে পড়েছে। এ তো ভারী অন্যায় কথা। ধরণীবাবুই বা আমার কেস নিতে গেলেন কেন? ওরা তো ধরণীবাবুকে আপনার কথা কিছু বলেনি, তিনি হয়তো কম টাকাতে রাজি হয়েছেন। ওদের একজনকে আমার কাছে ডেকে আনতে পারো? তারা বাবু আসবে না, আমি কত খোসামত করলাম ওদের। ধরণীবাবু মোক্তারনামায় সই করেছেন, তার মুহুরি ডেমি লিখে ফেলেছে। এ পক্ষ? তারা যদুবাবুকে মোক্তার দিয়েছে। যদুবাবু সাব ডেপুটি বাবুর এজলাসে দাঁড়িয়ে আছেন তার মক্কেল নিয়ে।
এ কিরকম ব্যাপার হলো হে? এই রকমই হয় এখানে। আপনি নতুন লোক, এসব জানবেন কোথা থেকে? তাই তো তখন আপনাকে বললাম ওদের টাকা নিয়ে ফেলুন। টাকার জন্যে একটা অন্যায় কাজ আমি তো করতে পারি না। তাহলেও ধরণীবাবুকে আমি একবার বলবো। বলবেন না বাবু, তাতে উল্টে ধরণীবাবু ভাববেন মক্কেলের জন্যে আমার সঙ্গে ঝগড়া করছে। সেটা বড় খারাপ দেখাবে। ধরণীবাবুর তো কোনো দোষ নেই, তিনি না জেনেই কেস নিয়েছেন। আমার কথাটা শুনবেন বাবু। এই কাজ করে করে আমার মাথার চুল পেকে গেল। এখানে মোক্তারে মোক্তারে কম্পিটিশন, উকিলে উকিলে কম্পিটিশন। যিনি যত কম হাঁকবেন, টাকা বাকি রাখবেন, তার কাছে তত মক্কেল যাবে। তাহলে তুমি কি ভাবো না যে ধরণীবাবু আমার মক্কেল ভাঙিয়ে নিয়েছেন? মোক্তারনামায় সই যখন করেননি, টাকা তারা যখন দেয়নি, শুধু মুখের কথায় কি কেউ কারো মক্কেল হয় বাবু? আপনি মুখের কথার দাম দিলেন, আর কেউ যদি না দেয়, সবাই কি আপনার মতো? সত্যি কথায় এসব লাইনে কাজ হবে না বাবু। সে আপনাকে আমি আগেই বলেছি, মফস্বলে সর্বত্রই এই অবস্থা দেখবেন। আজ এই পর্যন্ত। পরের অংশ নিয়ে পরের দিন আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।